দুর্লভ লক্ষিন্দর আজ সে পাঠশালা হইতে সে যেন বাড়ি ফিরে যাচ্ছে। তবে না, তাকে যদি আমি বিবাহর কথা স্মরণ না করে দিই, হতে পারবো না বিশ্ব বৈভাণ্ডে বিশ্ব পূজিতা। তাই তো বিলম্ব না করি এই মুহূর্তে আমার মনসার রূপ ধরে রেখে এক সুন্দর কামিনী রূপ ধারণ করে ছুটে যাব সেই লক্ষিন্দরের সম্মুখে। দেখি সে লক্ষিন্দর কোন পথ দিয়ে সে বাড়ি ফিরে যাচ্ছে। আমি এই বটবৃক্ষের নিচে কিছু সময় বিলম্ব করব, তারপর দেখব সেই লক্ষিন্দর কতক্ষণে আসে। ওই তো গগনে অনেক বড় বেলা হয়েছে, আর বিলম্ব নয় গো। এই মুহূর্তে না জানি মা আমার পথবাণী চেয়ে আছে, এই মুহূর্তে ছুটে যায়। মা যে আমাকে এক মুহূর্ত না দেখলে লখাই লখাই বলে পাগলিনী হয়ে যায়। এই মুহূর্তে মাকে গিয়ে বলো, মা আমি বড্ড ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে ছুটেই আমি আমাদের ওই রাত প্রাসাদে। কে এমন ভাবে ধাক্কা মারছো? আমি তোমাকে ধাক্কা দিয়েছি? সত্যই? না না না, হয়তো তুমি আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছো। তুমি পথ দেখে চলতে পারো না? আমি দেখেই চলেছি, তুমি আমাকে ধাক্কা মেরেছো। বেশ, বলছি যুবক, তোমার কাছে কিছু আমি শুনতে পারি। বলো, এমন কি শুনবে? তুমি কোথায় গিয়েছিলে গো? আমি গিয়েছিলাম আমাদের পাঠশালায়। তোমার নামখানি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তবে নিশ্চয়ই তোমাদের বাড়ি সেই চম্পলা নগরে। সত্যই। তোমার পিতা অধিপতি চন্দ্রধর তিনি হচ্ছেন আমার পিতা। যুবক, বলো। তোমায় আর একখানি কথা বলবো। বলো বলো। তুমি বিবাহ করেছো? বিয়ে? হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়েকে কোনো গাছের ফল, বিয়েকে কোনো নদীর জল, বিয়েকে কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এ কি বলছো? তুমি এত বড় যুবক হয়ে গেছো, এখনো জানো না সে বিবাহ কি জিনিস? সত্যি, ছোট থেকে পিতামাতা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সত্যই। কিন্তু পিতামাতার মুখে আমি তো কোনোদিন বিয়ের কথা শুনিনি, এই প্রথমবার তোমার মুখে শুনলাম। যুবক, তুমি যদি বিবাহ করো, আমার মতো একজন সুন্দরী কন্যা লাভ করতে পারবে, সে তোমার পাশে থাকবে, তোমায় গান শোনাবে গো। তাই নাকি? সত্য। সত্যি সত্যি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। তাই প্রথমাজি অমন করে আমার সঙ্গে কথা না বলে আমার পর থেকে সরে দাঁড়াও। গগনে অনেক বড় বেলা হয়েছে, আমাকে যেতে দাও। সে লক্ষ্মীদের পঞ্চম বৎসর বয়স, তার অঙ্গে নেই কোনো কাম ভাব। তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমি কামদেবের কাছ থেকে কাম ভাব নিয়ে লক্ষ্মীদের অঙ্গে নিক্ষেপ করলাম। প্রথমাজি এসে একটি অপরূপ সুন্দরী আমার সঙ্গে কতগুলো কথা বললো, সেই সুন্দরীর কথা না শুনে আমি ফিরে যাচ্ছি। না না না, তার মুখখানা যে আমার দুই নয়নে ভেসে উঠছে। যাই যাই, তার সঙ্গে দুটো কথা বলি। কিন্তু কি করে কথা বলবো? না না, আমাকে যে করে হোক কথা বলতেই হবে। এই যে শুনছো, যা অভিমান করেছে। এই যে শোনো না, সত্যি এতক্ষণ ধরে সে আমার সঙ্গে কথা বলেছে, আমি বলিনি বলে সে বড্ড অভিমান করেছে। কিন্তু যে করে হোক তার অভিমান আমাকে ভাঙাতেই হবে। আর একবার যায়, এই যে শোনো না, তোমাকে কি বলছো যুবক? আহারে, একটি কথা বলবো? বলো। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম হচ্ছে সোনা। সোনা? সত্যই, যেমনি তোমার নাম তেমনি তোমার রূপ। কি সুন্দর যেন তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার বদনখানা। আজকের দিনে তোমার মধ্যে যেন আমি হারিয়ে গেছি গো। তাই একটি কথা বলবো সোনা? বলো না। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তাই বলছি, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। মা, এসো সোনা, ধরো না, আমি যেতে পারবো না।
সোনা তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে শোনো, যেও না। অমন করে প্রথম আজ এসে আমাকে পাগল করে দিয়ে তুমি আমার কাছ থেকে কেন দূরে সরে চলেছ? এসো সোনা, এসো, আমি যে তোমাকে কাছে পেতে চাই, এসো। আমার কাছে তুমি অমন করে এসো না যুবক, আমি যেন তোমার কাছে যেতে পারবো না। কি বলছো সোনা? হ্যাঁ, এই প্রথম আজে আমাকে পাগল করে দিয়ে তুমি বলছো আমি তোমার কাছে যাব না? হ্যাঁ যুবক। কেন সোনা, কেন কেন তুমি আমাকে ধরা দিতে চাইছো না? সত্যই সত্য, যদি তুমি আমায় কাছে পেতে চাও তবে তোমায় কিছু কর্ম করতে হবে। এমন কি কর্ম করতে হবে? তবে শোনো যুবক, বলো বলো। তুমি আমার সম্মুখে বিলম্ব নাহি করে এই মুহূর্তে ছুটে যাবে। তোমাদের রহে আছে গোসা মন্দির, তারপর সে গোসা মন্দির তুমি প্রবেশ করবে। তারপর যেই যাবে তার সঙ্গে তুমি 3 সপ্তাহ আবদ্ধ হয়ে শুধুমাত্র এই কথা বলবি, আমি কি সুন্দরী যুবক, অপরূপ সুন্দরী তুমি লাভ করতে পারবে। তবে যদি তাই হয় সোনা, বলো। আর বিলম্ব করব না। এই মুহূর্তে তোমারই কথা মতো রয়েছে আমাদের সে গোসা মন্দির। তোমাকে কাছে পেতে হলে আমাকে যা কর্ম করতে হবে আমি তাই করব। আজকের দিনে এই মুহূর্তে তোমার কথা মতো আমি প্রবেশ করলাম সে আমাদের সে গোসা মন্দিরে। চন্দ্রধর, তুই ভেবেছিলি তোর পুত্রকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোর রাজার সিংহাসনে তুই প্রতিষ্ঠান করবি। এ আমি কিছুতেই হতে দিব না চন্দ্রধর। তুই সামান্য মানব হয়ে শিবকন্যার সাথে করিস চন্দ্রধর। তুই যদি চলি ডালে ডালে আমি চলবো পাতায় পাতায়। এবার দেখবো চন্দ্রধর আমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে মনে করে থাকবি। প্রতিদিনের ন্যায় যেন আজও আমার শিলাখায় গিয়েছে পাঠশালা, কিন্তু আজ লখায় যেন এখনো পর্যন্ত আমার কেন ফিরে এলো না। ওগো
জানো মায়েরা, এক এক করে আমি যেন ছয়টি সন্তানকে হারিয়েছি। পেয়েছে যেন আমার সে লখাইকে ছাড়া যেন আমি এক মুহূর্ত থাকতে পারি না। তোমাদের পায়ে হাত দিয়ে আমি বলেছি যদি একটি বার দেখে থাকো আমার লখাইকে, তোমরা শুধু বলে দাও তুমি আমার সে লখাইকে কোথায় রেখে দিলে? লখাই একটিবার ফিরে আয়, এই হতভাগীকে একটিবার ফিরে এসে মা বলে সান্ত্বনা দে। ও কোথায় গেলি রে? ইয়োরে আমার লখা বলে কোলে আয় রে।
কে ডাকিবে মামা বলে আমায় কে দিবে সান্ত্বনারে ওরে আমার লক্ষা কোথায় গেলি রে ওরে আমার লাখা মা বলে কোলে আয় নেই আমার সে মুখের মালিক যেন আজ কোথায় হারিয়ে গেল। একই আজ আমি শুনতে পাচ্ছি রাজপ্রাসাদে এমন কার কি হয়েছে, কি যেন অঝর নয়নি ডুকরে ডুকরে কাঁদছে। না না, আমি একটিবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি এমন কি হয়েছে কার, যার জন্য সে কান্না করছে। আচ্ছা তুমি আমায় এদিন দেখার জন্যই মনে হয় তুমি আমাকে বেঁচে রেখেছিলে ঠাকুর। কি তুমি আমাকে তোমার কাছে কেন ডেকে নিলে না? বৌরানী, তুমি আমাকে কেন বেঁচে রেখেছো? বৌরানী, মন্ত্রী কাকু, বৌমা কি হয়েছে? বৌমা মন্ত্রী কাকু, কি হয়েছে তোমার? আজ কিসের জন্য তুমি অঝর নয়নে ডুকরে ডুকরে কাঁদছো মা? মন্ত্রী কাকু, বৌমা বলো, বৌমা বলো। এই হতভাগের মনে হয় জীবনের সব আশা মিটিয়ে গেল। বৌমা এ কি বলছো তুমি? আমি তোমার কথা যেন কিছু বুঝতে পারছি না। মন্ত্রী কাকু জানো, মন্ত্রী কাকু জানো, সন্তানের প্রতিদিনের ন্যায় আছো আমার শিখিয়েছে পাঠশালা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখো সকলে যেন ফিরে এসেছে, এই আমার লখায় কেন ফিরে এলো না? বৌমা লখাই গৃহ মাঝে ফিরে আসেনি, এ কি বলছো তুমি? মন্ত্রী কাকু, বৌমা লখাইকে বিহনে আমি এক মুহূর্ত থাকতে পারি না। লখাইকে না দেখলে আমি এক মুহূর্ত খেতে পারি না। বৌমা লখাইকে জেনে আমি কি করে বাঁচবো বলো মন্ত্রী কাকু? লখাই গৃহ মাঝে ফিরে আসেনি বলে তুমি অমন করে কাঁদছো মা। কিন্তু জানো, মায়ের চোখের জলে সন্তানের অকল্যাণ নেমে আসে মা। মন্ত্রী কাকু, তুমি হয়তো জানো না, লক্ষেন্দ্র আমাদের ছেলে মানুষ, না জানি পাঠশালায় গিয়ে কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে খেলায় মেতে আছে, হয়তো সে গৃহের কথা ভুলে গেছে মা। মন্ত্রী কাকু, লখাই আমার কোনোদিনই আমায় ছেড়ে কোথাও থাকে না। আজ আমার লখাই কোথাও থাকতে পারে না। মন্ত্রী কাকু, মন্ত্রী কাকু, আমার লখাইকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও না। দেব বৌমা, আমার লখাইকে আমি দেব। আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারছি বৌমা, লখাই কেন ফিরে আসেনি। মন্ত্রী কাকু, আমি যখন লখাইকে 10টার সময় পাঠশালায় রেখে আসি, আমি লখাইকে বলেও এসেছিলাম মন্ত্রী কাকু, যে তোর পাঠশালার ছুটি হলে আমি তোকে নিতে আসবো। আজ আমি লখাইকে আনতে যাইনি তো, না জানি লক্ষ্মীদের আমার উপর অভিমান করে গৃহ মাঝে ফিরে আসেনি। মন্ত্রী কাকু, আজ যদি আমি লখাইকে না পাই, এই জীবনকে আমি আর রাখবো না। বৌমা এই জীবনকে আমি বিসর্জন দেব ওই গঙ্গার। দাঁড়াও বৌমা, আত্মহত্যা যে মহাপাপ,
নরকে হয় গমন। আমি তোমায় পবিত্র রাজপ্রাসাদে দাঁড়িয়ে কথা দিচ্ছি বৌমা, লক্ষ্মীন্দরকে যদি আমি খুঁজে না পাই, আমি আর কোনোদিন তোমার সম্মুখে এসে দাঁড়াবো না বৌমা। একটি কথা বলবো রানীমা, বলো মন্ত্রী কাকু বলো। লখাইকে তো শুধু তুমি গর্ভে ধারণ করেছো, কিন্তু আমার ওই ছোট্ট দাদু ভাইটিকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। মন্ত্রী কাকু, আমি আমার স্নেহ মায়া মমতা দিয়ে তাকে এত বড় করেছি। আমি এই মুহূর্তে লখাইয়ের সন্তানে বেরিয়ে পড়বো বৌমা। মন্ত্রী কাকু, আর তুমি কাঁদবে না, আর কাঁদতেই যদি হয় তোমাকে, ছুটে যাও আমাদের সেই চণ্ডী মণ্ডপে। চণ্ডী মণ্ডপে গিয়ে মায়ের পায়ে মাথা টোকে টোকে মায়ের কাছে কামনা করো, আমাদের লক্ষ্মীন্দর যেন ফিরে আসে। আমি তাই করবো মন্ত্রী কাকু, আমি তাই করব। ওই মায়ের কাছে গিয়ে আমি কামনা করব সন্তানকে যেন আমি ফিরে পাই। ওই মায়ের কাছে আমি কামনা করব। চলে গেল হতভাগী মা, যেন কাঁদতে কাঁদতে চলে গেল। আরে কেনই বা কাঁদবে না? কাঁদবেই তো। যে মা এক এক করে ছয় ছয়টি সন্তানকে সাগরের জলে বিসর্জন দেয়, ওই সন্তান হারানোর বিয়োগ ব্যথায় মায়ের যেন পাঁজরে ভেঙে গেছে। বহু ভাগ্যের ফলে পেয়েছে তার একমাত্র কনিষ্ঠ পুত্র লক্ষ্মীন্দরকে, সেও যদি হারিয়ে যায়, কি করে মা হয়ে সহ্য করবে? না না, কথায় কথায় যেন আমার অনেক বিলম্ব হয়ে যায়। আমি এই মুহূর্তে লক্ষ্মীন্দরের সন্ধানে বেরিয়ে পড়বো। আমি সারা চম্পক নগরে আমি ঢোল ঘোষণা করব, কেউ যদি লক্ষ্মীন্দরকে আমাদের রাজপ্রাসাদে এনে দিতে পারে, তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করব। যাই, লক্ষ্মীন্দরের সন্ধানে আমি যাই। দাদু ভাই, হ্যালো, অনেকক্ষণ হলো গোসা মন্দির প্রবেশ করেছি। তবে কি আমাকে খোঁজাখুঁজি না করে রাজপ্রাসাদে নিশ্চিন্তায় রয়েছে? দেখি আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ এই গোসা ঘরে আসে কিনা। দাদু ভাই, নেই। আমি যেন সারা চম্পকনগর তন্ন বিতন্ন করে খুঁজলাম, কেউ যেন আমায় লক্ষ্মীন্দরের সংবাদ দিতে পারলো না। তবে কি আমার দাদু ভাই বেঁচে নেই? না না, এই অলক্ষণে কথা তো বদনে উচ্চারণ করাও পাপ। কিন্তু আমি তো রানীমাকে কথা দিয়ে এসেছি যে লক্ষ্মীন্দরকে যদি আমি খুঁজে না পাই, আমি রানীমার সম্মুখে গিয়ে দাঁড়াবো না। কিন্তু আমি যদি না যাই, রানীমা হয়তো কাঁদতে কাঁদতে প্রাণীকে বিসর্জন দেবে, রানীমা প্রাণে মারা যাবে। না না, আজকে আমি লখাইকে নাই বা পেলাম, আগামীকাল সূর্য উদয় হওয়ার সাথে সাথে আবার বেরিয়ে পড়বো। যেখান থেকে হোক না কেন লক্ষ্মীন্দরকে আমি খুঁজে নিয়ে আসবো। যাই, রাজপ্রাসাদে ফিরে যাই। কিন্তু একই আজ আমি দেখছি আমাদের গোসাগরের দরজা তো প্রত্যেকদিন খোলা থাকে, কিন্তু আজকে গোসাগরের দরজা বন্ধ। তবে কি আমাদের লক্ষ্মীন্দর গোসাগরে প্রবেশ করে আছে? না না না, লক্ষ্মীন্দর গোসাগরে প্রবেশ করবে কেন? লক্ষ্মীন্দর তো আমাদের ছেলে মানুষ, সে তো অভিমান সম্বন্ধে কিছু বোঝে না, অনুরাগ সম্বন্ধে সে জানে না। তাহলে কে প্রবেশ করে আছে? আমার মন কিন্তু কু গাইছে। আমি ডেকে দেখবো, দেখি গোসাগরে কে প্রবেশ করে আছে। বলে কে কে গোসাগরে প্রবেশ করেছো? বেরিয়ে এসো, নইলে তোমায় অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো। কে? দাদু নাকি? লক্ষ্মীন্দর, কি করেছো দাদু ভাই? তুমি কি করেছো? তুমি এই নোংরা গোসাগরে প্রবেশ করেছো দাদু ভাই? বেরিয়ে এসো, বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো। কিন্তু আমার সঙ্গে যে অঙ্গীকার করতে হবে। অঙ্গীকার? হ্যাঁ, আমি তাও করবো দাদু ভাই। বলো 1 সত্য 2 সত্য সত্য 3 বার। তুমি যাহা বলিবে আমি পারিব শতবার। এই মুহূর্তে দরজা খুলে দিচ্ছি। লক্ষ্মীন্দর,
বলো। তুমি এই গোসাগরে প্রবেশ করে আছো দাদু ভাই, আর তুমি তোমায় নামে সারা চম্পকনগরে তন্ন বিতন্ন করে খুঁজে এলাম তোমার জন্য, যে তোমার মা জননী কেঁদে কেঁদে পাগলিনী প্রায়। কিন্তু আমি কেন প্রবেশ করেছি জানো দাদু? কেন? ওই না শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমারে, বলো বলো। ওই আমি স্কুলেতে আর যাবো না গো দাদু, তুমি জানাবে পিতারে। তাই নাকি? হ্যাঁ, আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি আর স্কুলে যাব না। ওই না স্কুলের লেখা পড়া দাদু ভালো যে লাগে না, লেখা পড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। ওই লেখা পড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। আমার ভালো আমার মন বসে না? কিন্তু দাদু ভাই, বলো। তোমার হচ্ছে এখন লেখাপড়া করার বয়স, তুমি এই বয়সে স্কুলে যেতে চাইছো না, কিন্তু কেন? লেখাপড়ায় মন বসছে না? আমি কি করব জানো? কি করবে তুমি? লেখাপড়া ছেড়ে দাও ও গো দাদু, বিয়ে যে করিব, বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। আমি বিয়ে করব, বিয়ে করব। ছেলে মানুষ তো। আমি বিয়ে করব। আচ্ছা, বিয়ে মানে কি তুমি জানো? হ্যাঁ, কি বলো তো? আমি আমি বউ সাজবো, তুমি বর। হ্যাঁ, এই তো দাদু ভাই, ছেলে মানসিকতা করতে নেই ভাই, বিয়ে করতে গেলে উপযুক্ত বয়স হতে হবে। আমার বয়স তোমার হয়নি। তো বয়স হয়নি। আর একটা কথা বলি কি জানো? বলো। বিয়ে যে করেছে অকালে সে মরেছে। না দাদু, আমি বিয়ে করতে চাই। আর বিয়ের কথা যদি পিতাকে গিয়ে না বলো, আমি কি করবো কি জানো? করবে তুমি? এই সুন্দর প্রাণখানা সরমুখে দেখা যায় একটি নদী, সেই নদীতে গিয়ে আমি এই মুহূর্তে বিসর্জন দেব। না দাদু ভাই, কথায় কথায় প্রাণীকে বিসর্জন দেব। তুমি হয়তো জানো না দাদু ভাই, যে 84 লক্ষ জনই ভ্রমণ করে হয় মানব একবার জনম। এই মানব জনম যে বড় দুর্লভ জনম ভাই। মানব জনম পেয়ে কেউ কখনো আত্মহত্যা করতে নেই। আর তুমি কি ভুলে গেছো দাদু, আমার সঙ্গে তুমি 300 অঙ্গীকারে আবদ্ধ হয়েছো? তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? না দাদু, তোমার সঙ্গে ঠাট্টা করছি না। তবে কি সত্যি বিয়ে করতে চাও? সত্যি বিয়ে করতে চাই। পিতাকে বলে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো, আর আমি ততক্ষণই চাই মায়ের সঙ্গে দেখা করে আসি। লখাই, কি সর্বনাশ! আমি তো ভেবেছিলাম লক্ষিন্দরের মুখ থেকে দুধের গন্ধ যায়নি, কিন্তু সেই দুধের নাবালক লক্ষিন্দর আজ বিয়ের জন্য বিচলিত। কিন্তু আমি তো বড় ভুল করেছি। আমি লখাইয়ের সঙ্গে 63 অঙ্গীকার করেছি, আর 63 অঙ্গীকার লঙ্ঘন করলে যে হবে মহাপাপ। না না, আমি এই মুহূর্তে যাই সদাগরের কাছে, সব কিছু কথা খুলে বলবো। যাই সদাগর। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। আজ আমার কি আনন্দ! পুত্র লক্ষ্মীন্দর পাঠশালায় লেখাপড়া করছে, সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। আমারই অবর্তমানে রাজ সিংহাসনে বসে লক্ষ্মীন্দর রাজ্য পরিচালনা করবে। বলো না চাঁদ, আমি বাকি জীবনে অবসর নিতে পারবো, কিন্তু লক্ষ্মীন্দর কতদূর শিক্ষা অর্জন করেছে আমার জানা নেই। আমি কি করব? লক্ষ্মীন্দরকে মানুষের মতো মানুষ করে তুলব, আর লক্ষ্মীন্দরকে মানুষের মতো মানুষ করে তুলবার জন্য যত অর্থের প্রয়োজন
আমি তা খরচ করব। আমি চাই লক্ষ্মীন্দরকে মানুষের মতো মানুষ করতে। লক্ষ্মীন্দর কতদূর শিক্ষা অর্জন করেছে মন্ত্রী মহাশয় এলেই আমি সব ছেড়ে নেব। কিন্তু হলো না যা, হলো না তোমার সেই আশা পরিপূরণ। এ আপনি কি বলছেন মন্ত্রী? হ্যাঁ যা, তুমি আমার- মনে মনে ভেবেছিলে যে লক্ষ্মীন্দর একদিন রাজা হবে, তাই না? এ তো আপনিও চেয়েছিলেন। আমিও চেয়েছিলাম, কিন্তু সব আশা যে আমাদের ব্যর্থ করে দিয়েছে লক্ষ্মীন্দর। এ আপনি কি বলছেন হ্যাঁ মন্ত্রী? যা, এ আমি কি দেখছি? আপনার নয়নে নির্বরিশন হচ্ছে, কণ্ঠ যেন কম্পিত হয়ে যাচ্ছে। কেন মন্ত্রী কাকা? ওই লক্ষ্মীন্দরের কথা শ্রবণ করার পর। লক্ষ্মীন্দরের কথা শ্রবণ করবার হ্যাঁ হ্যাঁ, ওই দুধের বালক লক্ষ্মীন্দরের মুখশ্রিত বাণী শ্রবণ করে আজ আমার অশ্রুধারা এ বইছে। আপনি কি বলছেন? আপনি খুলে বলুন মন্ত্রী কাকা। লক্ষ্মীন্দর, আজকে লক্ষ্মীন্দর আমাদের পাঠশালা থেকে গৃহমাঝে ফিরে আসেনি চা। লক্ষ্মীন্দর পাঠশালা থেকে কিরমাজে আসেনি না। আর আপনি এখনো নিশ্চিন্তে রাত প্রাসাদে রয়েছেন। নিশ্চিত থেকে থাকতে পারি চাঁদ। লক্ষ্মীন্দরকে তন্ন তন্ন করে খোঁজার পর দেখি লক্ষ্মীন্দর আমাদের প্রবেশ করে আছে আমাদের এই নোংরা গোসা ঘরে। মন্ত্রী কাকা, লক্ষ্মীন্দর গোসা ঘরে প্রবেশ করেছে। হ্যাঁ চাঁদ, এ কথা যে আমি জেনেছি। যদি আমার চম্পকনগরের প্রজারা কেউ শোনে, আঙুল দেখিয়ে তিরস্কার করে বলবে ওই চলে যাচ্ছে চ। নিজের পুত্রের অভাব মেটাতে পারিনি বলেই চাঁদের পুত্র লক্ষ্মীন্দর এই গোসাগরে প্রবেশ করেছে। লজ্জায় আমার মস্তকটা নিচু হয়েছে। চম্পকনগরে আমার মান সম্মান ধুলোয় ধুলি সাত হয়ে যাবে। বলুন তো মন্ত্রী কাকা, লক্ষ্মীন্দরের এমন কিছু অভাব ছিল যার জন্য লক্ষ্মীন্দর ওই গোসা ঘরে প্রবেশ করেছে? শুনবে চাঁদ, অভাবের কথা তুমি শুনবে। ওই অভাবের কথা যদি একটিবার কর্ণে শ্রবণ করো, শ্রবণ করার সাথে সাথে সারা আকাশটা যেন মস্তিষ্কে ভেঙে পড়বে, পদস্থল থেকে যেন মাটি সরে যাবে। এই আপনি কি বলছেন? আচ্ছা। লক্ষ্মীন্দর আমার পুত্র, শত কষ্ট হলেও আমি তা সহ্য করতে পারবো। তবে শোনো মন্ত্রী চাঁদ, কাকা। লক্ষ্মীন্দর আমার হাতে হাত রেখে ত্রিসত্য অঙ্গীকার করে আমায় বলেছে, ওগো দাদু ভাই, আমি এই পাঠশালায় যাব না, লেখাপড়া করবো না। আমাকে ছড়ে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন 1 সপ্তাহের মধ্যে আমি বিয়ে করতে চাই। বিয়ে? হ্যাঁ চাঁদ, লক্ষ্মীন্দর বিয়ে করবে যার জন্য গোসা ঘরে প্রবেশ করেছে। হ্যাঁ চাঁদ। আপনিও আমার সঙ্গে রহস্য করছেন মন্ত্রী কাকা। রহস্য? এ রহস্য ছাড়ার কি হতে পারে মন্ত্রী কাকা? নাবালক সন্তান যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সেই নাবালক সন্তান লক্ষ্মীন্দর সে নাকি বিয়ে করবে। আর এ কথাটা আমায় বিশ্বাস করতে হবে মন্ত্রী কাকা। কিন্তু যদি আমি এর পরেও হলফ করে বলি যে তোমার ওই দুধের নাবালক লক্ষ্মীন্দর আজকে বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে। লক্ষ্মীন্দর বিয়ের জন্য বিচলিত হয়নি, তাহলে লক্ষ্মীন্দরের বিয়ে দেবার জন্য আপনি বিচলিত হয়ে চাঁদ, আপনি চাইছেন আমি যেন লক্ষ্মীন্দরের বিয়ে দিই। চাঁদ, এর পূর্বে 6 সন্তানের বিয়ে দিয়েছিলাম শুধু আপনার চুক্তি মতো। চাঁদ, তাই বুঝি আজ আমি আমার 6 সন্তানকে হারিয়েছি। আপনি চাইছেন আমি যেন আমার পুত্র লক্ষ্মীন্দরকেও হারিয়ে ফেলি। আপনি একজন ঠক, চাঁদ, একজন প্রতারক, একজন মিথ্যেবাদী। ঠক, প্রতারক, মিথ্যেবাদীর স্থান পবিত্র রাত প্রাসাদে হতে পারে না। তাই এই মুহূর্তেই রাত প্রাসাদ থেকে বেরিয়ে যাও। ও ভগবান, কথা বজ্র নেমে এসো মস্তিষ্কে আমার। তুমি বুঝি আমায় এই অপমান স্মরণ করার জন্যই বাঁচিয়ে রেখেছিলে। বাহ চাঁদ বাহ, আজ আমি তোমার মুখোচ্ছ্রিত বাণী শ্রবণ করে আজ আমি ধন্য হয়ে গেলাম। আজ আমি সত্যি কথা বলতে এসে আমি একজন মিথ্যাবাদী হয়ে গেলাম।
একজন প্রতারক হয়ে গেলাম চাঁদ। বাহ, ভালোই হলো, ভালোই হলো চাঁদ। আজ হতে আমি অবসর পেয়ে গেলাম। যাদের মুখপানে চেয়ে আমি আমার জীবনের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়েছি, আমি বিবাহটুকু করলাম না শুধুমাত্র তোমার মুখপানে চেয়ে। আজ আমি তোমার কাছে করুণার পাত্র হয়ে গেলাম, আমি আমি একজন মিথ্যাবাদী হয়ে গেলাম। তুমি ঠিক বলেছ, ঠক মিথ্যাবাদীর আশ্রয় তো পবিত্র রাজপ্রাসাদে হতে পারে না। এই রাজপ্রাসাদ ছেড়ে চিরতরে বিদায় নিয়ে চলে যাব। দেখো চাঁদ, রইল তোমার এই সাজানো রাজপ্রাসাদ, রইল তোমার হাজার হাজার প্রজাবেন্দু, রইল আমার তিলে তিলে গড়া এই শ্রেয় মমতা দিয়ে এই রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে চিরতরে বিদায় নিয়ে চলে গেলাম। দাঁড়ান, দাঁড়ান মন্ত্রী কাকা। আরো আরো কিছু উপহার দেওয়ার বাকি আছে বুঝি? দাও যা, আমি শেষ পাওনাটুকু নিয়ে বিদায় নিয়ে চলে যাব না। অপমান করবার জন্য আপনাকে পিছু ডাকিনি মন্ত্রী কাকা। তাহলে অবধি সন্তান মা বাবার বুকে লাথিও মারে, তাই বলে কি সন্তানকে ছুঁড়ে ফেলানো যায়? চাঁদ, আপনি আমার পিতার আমল থেকে এই চম্পকনগরে মন্ত্রিত্ব করে এসেছেন। তা সত্যই আমার পিতার অবর্তমানে আপনাকে আমি আমার পিতৃ আসনে বসিয়েছি, অবুঝ সন্তান করিয়াছি মহাভুল। আপনি আমায় ক্ষমা করুন মন্ত্রী কাকা। না চাঁদ, তোমার স্থান তো আমার চরণে নয় বাবা, তোমার স্থান আমার এই কমল হৃদয়ে। কেন জানো চাঁদ, যেদিন তোমার পিতা ওই মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে করজোড়ে দুটি হাত আমার হস্তে ধারণ করে আমাকে বলেছিল, গো মন্ত্রী মহাশয়, আমার অবর্তমানে চাঁদকে তুমি দেখো। আজ তোমার বাবাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্যই এই সারাটা জীবন আমি বিলিয়ে দিলাম তোমার এই রাজপ্রাসাদে। মন্ত্রী কাকা, শুধুমাত্র তোমার এই বদন পানে চেয়ে আমি বিবাহটুকু করিনি চাই। লক্ষ্মীন্দরের বিয়ের কথাটা শুনবার পর আমি কেন বিচলিত হয়েছিলাম আপনি জানেন? কেন চাঁদ? আপনি লক্ষ্মীন্দরকে পাঠশালায় ভর্তি করেছিলেন। লক্ষ্মীন্দর প্রত্যহ পাঠশালায় যেত আসতো। একদিন লক্ষ্মীন্দর ফিরে এসে বলছে, পিতা গো আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করলাম, কেন রে? সবে মাত্র পাঠশালায় লেখাপড়া করবার বয়স, এই বয়সে পাঠশালায় যাবি না কেন? লক্ষ্মীন্দর যেন আদো আদো কণ্ঠেশ্বরে কাঁদতে কাঁদতে বলল, জানো পিতা, আমি যখন পাঠশালা হইতে ফিরে আসি, পথ মাঝে ধাত্রী মা আমায় বাক্যে চড়িয়ে ধরে কাঁদে। আমি ভাবলাম ধাত্রীমার নিশ্চয়ই কোনো লোভ লালসা রয়েছে, তাই সে লক্ষ্মীন্দরকে বক্ষে চড়িয়ে ধরে কাঁদে। আমি ধাত্রীমাকে আদেশ করলাম, এই রাজপ্রাসাদে আনয়ন করো। ধাত্রীমাকে যখন আনয়ন করা হয়, আমি জিজ্ঞাসা করলাম, বলো তো ধাত্রীমা এমন কি অভিপ্রায় তুমি লক্ষ্মীন্দরকে বক্ষে চড়িয়ে ধরে কাঁদো? কি বললো তো? ধাত্রীমা বলতে নারাজ। তাই আমি ক্রোধে ব্যত্যাঘাতের আদেশ করলাম। ধাত্রীমাকে যখন ব্যত্যাঘাত করা হয়, ব্যত্যাঘাত সহ্য করতে না পেরে আমার পা চড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, জানেন সদাগর মহাশয়, দ্বাদশ বৎসরের মধ্যে লক্ষ্মীন্দরের বিবাহ দিলে বিবাহ নিশ্চিতে কালকে তুমি সুদর্শন লক্ষ্মীন্দরকে নাকি দংশন করো। চাঁদ, আর সে কথাটা বলতে বলতে ধাত্রীমা শিলায় পরিণত হলো।
শিলাস্তর এখনো চণ্ডী মন্দিরের সম্মুখে রাখা আছে। যতবার ওই চণ্ডী মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়াই, দুলালী ধাত্রীমার কথা যেন আমার মনে পড়ে যায়। মনে হয় যেন দুলালী ধাত্রীমা চোখ কাঁদে শুধুমাত্র লক্ষিন্দরের জন্য। সব জেনে শুনি আমি কি করে লক্ষিন্দরের বিয়ে দেবো আপনি বলতে পারেন? তাই তো চাঁদ, এত কিছু জানার পরে লক্ষিন্দরের বিয়ে দেওয়া মোটেই ঠিক হবে না। একটি কথা বলবো মন্ত্রী কাকা, চাঁদ, আপনার কাছে এমন কোনো চুক্তি নেই যা দিয়ে আমরা লক্ষিন্দরের বিয়ের কথা বিস্মরণ করাবো? নেই চাঁদ, কিন্তু তুমি আমায় একটু ভাবতে সময় দাও। ভেবে দেখুন মন্ত্রী কাকা, আপনি ভেবে দেখুন। পেয়ে গেছি, পেয়েছে? উপযুক্ত মানে উপায় আমি পেয়ে গেছি। আহা, আপনি উপায় পেয়েছেন? হ্যাঁ, বলুন মন্ত্রী কাকা, বলুন। খেলনা। খেলনা? হ্যাঁ, খেলনা দিয়ে কি হবে? লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ, লক্ষিন্দরের হাতে যদি আমরা একটা খেলনা তুলে দিই, ওই খেলনা নিয়ে লক্ষিন্দর খেলাধুলা করবে, আর খেলাধুলায় মেতে থাকতে থাকতে সে বিয়ের কথা বিস্মরণ হয়ে যাবে। কিন্তু বলুন তো মন্ত্রী কাকা, এমন কোন খেলনা পেলেই লক্ষিন্দর বিয়ের কথা বিস্মরণ হবে? পায়রা। পায়রা? হ্যাঁ, স্বর্ণগিরিবাজ পায়রা, যে পায়রা কথা বলতে পারে। আমার মন বলছে ওই পায়রা যদি দাদু ভাইয়ের হাতে আমরা তুলে দিই, ওই পায়রার সাথে খেলাধুলা করবে, মনের কথা বলবে, আর এমনি করতে করতেই খেলাধুলায় মেতে বিয়ের কথা লক্ষিন্দর বিস্মরণ হয়ে যাবে। সত্যই যদি তাই হয় মন্ত্রী কাকা, এই মুহূর্তেই সেই গিরিবাজ পায়রা নয়ন করতে আপনি ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর।